প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম স্বর্ণ সন্ধানী, দ্বিতীয় খণ্ড। শুরু করছি দ্বিতীয় অংশ। একটা ঘোড়া ভূমিসাৎ হওয়াতে খুশিতে চিৎকার করে উঠল অবশেষে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সেই আনন্দ। কারণ রাইডার উঠে দাঁড়িয়ে পা চালিয়ে অনুগমন করল সঙ্গীদের। অনুসরণকারীরা এখন 20 গজের মধ্যে। রাইফেল ছুঁড়ে ফেলে শটগান তুলে নিল মোড়। ফলাফলটা হলো মারাত্মক আততায়ীদের জন্য। একজন হুমড়ি খেয়ে পড়ল ঘোড়ার গলার কাছে। কাত হয়ে খানিকক্ষণ ঝুলে থেকে লাশ হয়ে ছিটকে পড়ল মাটিতে। আরেকজনের ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল। জানোয়ারটা দেহের নিচে চাপা পড়া থেকে বাঁচতে লাফ দিয়েছে রাইডার। অন্যান্য অশ্বারোহীরা লাগাম টেনে দ্রুত অপসীয়মান কোষ্টার দিকে উদ্দেশ্যবিহীন গুলি ছুঁড়ে ক্ষান্ত হলো। পেট ভরে গেছে ওদের, গলাবাজি করল মুর। উইনচেস্টারের ম্যাগাজিনে কার্তুজ পুরল। ওরা আর 3টে আছে, একটা ঘোড়া আর সঙ্গে মাত্র 2টো ঘোড়া। ভালো দেখিয়েছ, বলল হ্যাস্টি। আর একটু এগিয়ে নিই, তারপর হাকের দিকে নজর দিতে হবে। এগিয়ে চলল ওরা। পূব দিগন্তে ফিকে আলো ছড়াতে থাকলে হ্যাস্টি তার টিম থামালো। টেইলটা এখানে একটা অগভীর খাড়ি পাড়ি দিয়েছে। কোচের দরজা খুলতে হাক ফিনকে দেখা গেল পিস্তল হাতে দাঁড়ানো। লোকটা ঢলে পড়ল ওদের বাহুতে। তোমাদের আমি দেখে নেব, গাঢ় স্বরে বলল। খুনে ডাকাত? শান্ত হও ওল্ড টাইমার, বলল হ্যাস্টি। কম্পনরত অস্ত্রটা ধরে ফেলল। তুমি অপাত্রে গালিগালাজ বর্ষণ করছো। মুখে মৃদু হাসি ওর। ও সংক্ষেপে পরিস্থিতি ব্যাখ্যা করলে স্টেজ চালকের শত্রুতামূলক মনোভাব দূর হয়ে গেল। ছড়ি, বলল ও। তার মানে বেচারা টুহি মারা পড়েছে ডাকাতগুলোর হাতে? হ্যাঁ, বলল হাসটি। কোথায় লেগেছে তোমার? কাতটা বোধ হয় ভেঙেই গেছে। জখমটা ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিল ওরা। হাকফিন খাড়ির কিনারে বসে পড়ল বিশ্রাম নিতে। ওদিকে কাউবয়রা টিমটাকে পানি খাইয়ে ভালো করে দলাই মলাই করে দিল। যাত্রা পুনরারম্ভের জন্যে সব যখন প্রস্তুত, তখন কোচের ভেতরে যেতে প্রবল আপত্তি করল হাক। লাশের সঙ্গে থাকতে পারবো না আমি, বলল ও। বক্সে তোমাদের মাঝখানে বসতে দিতে হবে আমাকে। রাস্তা যেহেতু চিনি, তোমাদের উপকারী হবে। কথা যখন শুনবেই না, উপায় কি? যথাসাধ্য যত্নের সঙ্গে ওকে বসিয়ে চাবুক আছড়ালো হ্যাস্টি। পানি ছিটিয়ে খাড়ি পেরিয়ে গেল কোচ। 4 লোভনীয় চালান সমৃদ্ধ স্টেজ কোচটাকে দূরে অদৃশ্য হতে দেখে কুৎসিত গালাগালি ভর করল চাক আর ট্যাগার্টের কণ্ঠে। যাদের কারণে ব্যর্থ হলো তাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে ওরা। গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পাটাকে বিশ্রাম দিচ্ছিল রিক স্যাভেজ। বিরক্ত চোখে চাইল ওদের দিকে। গালিগালাজ করে কী লাভ, বলল। ওরা হাতছাড়া হয়ে গেছে। আমার পাটা একটু দেখে যাও, গুলি খাওয়া শুয়োরের মতো রক্ত পড়ছে। আর কিভাবে পড়বে? খেকিয়ে উঠল চ্যাক। ধমক দিলেও ওরা একটা রুমাল ঠিকই পেঁচিয়ে দিল স্যাভেজের বা পায়ের ডিমে। বুলেট বিঁধেছে ওখানে। তারপর চতুর্থ লোকটি মারা গেছে নিশ্চিত হয়ে ওর পকেটগুলো তালাশ করলো ওরা। মৃতদেহটা অবহেলায় ছুঁড়ে ফেলে দিল ঝোপে। এবার 2জন করে একটা ঘোড়ায় চেপে ফিরতে পথ ধরল। ডাকাতির স্থানে একটা বিস্ময় অপেক্ষা করছিল ওদের জন্যে। রাস্তার পাশে বসে কিং সে গুলি খেয়ে মরেছে মনে করা হলেও আসলে বুলেটটা মাথার একপাশ ছুঁয়ে বেরিয়ে গেছে। ফলে সামান্য একটা ক্ষত সৃষ্টি হয়েছে কেবল। কোচটা কই? প্রথমেই এ প্রশ্নটা করল, বলল ওরা। নিজের মতো করে রং চড়ালো সকলেই। গাল কাটা লোকটার মুখ দেখে বোঝা গেল ওদের কথা বিশ্বাস করেনি। 5 জন মিলে 2জনকে ঠেকাতে পারোনি? তাচ্ছিল্য ফুটল ওর কণ্ঠে। আমার বিশ্বাস হয় না। হলে হবে, না হলে না, ট্যাগার্টের সিধা জবাব। তার মানে তোমরা সব ভস্কট পাকিয়ে ছেড়েছ? আমরা না, গর্জে উঠল মোটা লোকটা। তুমি নিজে কি করেছ? মেসেঞ্জারটাকে খতম করেছি আমি।
আর চাক জখম করেছে ড্রাইভারটাকে, মনে করিয়ে দিল কিং। তারপর তো সব পানির মতো সোজা। জিম খুব রাগ করবে, তা তো করবেই, অর্থপূর্ণভাবে বলল রিক। কাজটা না হওয়ার জন্যে ওই দায়ী। ওই দুটোকে পাঠালো কেন? বার্ট পাঠিয়েছে, ব্যাখ্যা করলো ট্যাগার্ট। মুখ খারাপ করলো সেলুন কিপারের উদ্দেশ্যে। বিঙ্গো মনে হয় তোমার মতন কপাল নিয়ে আসেনি, শুধালো কিংকে। শেষ জবাব এলো। লাশটা ঝোপে ঢুকিয়ে দিয়েছি, কেউ যদি এদিকে এসে পড়ে এই ভয়ে। আর কিছু করার নেই, অন্য ঘোড়া দুটো এলে দলটা রওনা হলো ডেডউডের পথে। কাছাকাছি পৌঁছে সবাই পৃথক হয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় প্রবেশ করলো শহরে। ট্যাগার সোজা গেল হগম্যানের কেবিনে, পেয়েও গেল ওকে একাকী। সব ঠিকঠাক? তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো জিম। না, জবাব দিল দুর্বৃত্ত। কাহিনী বয়ান করলো। জিম একটু বিচলিত হলো না, দেখে অবাক বনে গেল ট্যাগার্ট। গালি খেয়ে ভূত ছুটে যাবে ভেবে মনে মনে তৈরি ছিল, কিন্তু জিমের আবেগহীন মুখের চেহারা, কালো গভীর চোখ জোড়ায় কিছুই বোঝা গেল না। তো কাউবয়রা সোনা নিয়ে গেছে, বলল গল্প ফুরালে। এমনটাই ভেবেছিলাম। হাঁ হয়ে গেল ট্যাগার্ট। ভেবেছিলে তাহলে ওদের পাঠালে কেন? বিস্ফোরণ ঘটালো। এজন্যই পাঠিয়েছিলাম। হতচকিত লোকটি এখন একটু একটু করে বোধশক্তি ফিরে পাচ্ছে। ওরা তোমার হয়ে কাজ করেছে? আমাদের হয়ে, সংশোধন করে দিল জিম। লম্বা শ্বাস টানল ট্যাগার্ট। এই লোককে বোঝার সাধ্য তার নেই। শোনো, মসৃণ কণ্ঠটি বলছে, বাট চাইছিল ইন্স যাক, তাই ওর সঙ্গে কথা বলেছিলাম। আমাদের কথা বলনি তো? না, সেটা বেশি রিস্কি হয়ে যেত। ওই খচ্চর কাউবয় দুটো আমাদের দুজনকে জখম করেছে, আর জখম করেছে আরও দুটোকে। যুদ্ধে ক্ষয়ক্ষতি তো আছেই। একবারও ভেবেছ ওই লাশ দুটোর একটি আমিও হতে পারতাম? অবজ্ঞার হাসি ফুটল জিমের ঠোঁটে। নিজেকে রক্ষার অদ্ভুত এক ক্ষমতা বিধাতা তোমাকে দিয়েছেন, সেজন্যই নিশ্চিত ছিলাম। ট্যাগার্ট বুঝলো ওকে ভদ্রভাষায় কাপুরুষ বলা হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার সাহস পেল না তখনকার মতো। তুমি আমাদের জানাতে পারতে, অভিযোগ তুলল। ধরো ইন্সকে যদি সাবড়ে দিতাম আমরা, ক্ষতিটা মেনে নিতে হতো আমাকে, জবাব এলো। অথচ তুমি আশা করছো ওরা ফিরে এসে তোমাকে ডাস্টের খবর দেবে? ট্যাগার্টের কণ্ঠে অবিশ্বাস। হ্যাঁ, বলল জিম। ওকে যদিও ঘৃণা করি, তবে মানুষটা বিশ্বস্ত মনিবের প্রতি। ও তোমার জন্য সোনা লুট করবে কথা দিয়েছিল? অত কথা হয়নি, তবে আমার ধারণা ওকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি আমি। ও ভালোভাবেই বুঝেছে। যেভাবে গুলি চালাচ্ছিল আমাদের দিকে, তোমাকে হতাশ করেনি এটা বলা যায়। অল্পের জন্যে বেঁচে এসেছি। যা হওয়ার হয়ে গেছে, বলল জিম। আর রাতের জন্য অপেক্ষা করো, সুযোগ আসবে। খুনের ঘটনায় সবাই হাজির হবে শহরে। কার খুন? কাল রাতে হিকক খুন হয়েছে, ঠান্ডা সুরে বলল জিম। উপেক্ষা করল চোতার বিস্ময়পূর্ণ স্বগোক্তি। সেলুনে পোকার খেলছিল দরজার দিকে পিঠ দিয়ে। এক লোক পেছন থেকে এসে ওর মাথায় গুলি করেছে। উল্টো দিকে বসেছিল যে প্লেয়ারটা, সেও জখম হয়েছে। কে করেছে কাজটা? শুনলাম ম্যাককল নামে কে এক লোক, হেলা ভরে বলল হগম্যান। ওকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। বলছে হিকক নাকি ওর ভাইকে খুন করেছিল। ডেনিস চেনে ওকে? শুধালো ট্যাগার্ট। ওর কুতকুতে চোখ জোড়া অপরজনের মুখে স্থির। কিছুই অবশ্য প্রকাশ পেল না জিমের মুখের চেহারায়। আমার বিশ্বাস চেনে, কিন্তু তোমার জায়গায় আমি হলে এ ব্যাপারে আগ্রহ দেখাতাম না। শান্ত সুরে বলা হলেও প্রতিটি কথা অ্যাসিডের ফোঁটার মতন কামড় বসালো ট্যাগার্টের মগজে। যা জানার জেনে গেছে সে। কৌতূহল প্রকাশের জন্য অনুতাপ হলো ওর। ওয়াইল্ড বিলের মৃত্যু হয়েছে জিম হগম্যানের ষড়যন্ত্রে। এজন্যই কি ইন্সকে সরানো হয়েছে শহর থেকে? খুবই সম্ভব। পরবর্তী শিকারকে? ইস, কেন যে ডেডউডে ফিরে এলো? অবশ্য ওই ব্যর্থতার পর না এসে উপায়ও বা কী ছিল? উপায়ই বা কী? শুধু যদি, শীতল কণ্ঠস্বরটি আবার বলতে শুরু করেছে, ছেলেরা জানুক সোনা খোয়া গেছে,
আমার ধারণা বড় শেয়ারে আপত্তি নেই তোমার, কিন্তু সেজন্যে আমার কথা শুনতে হবে তোমাকে। স্বভাবসিদ্ধ গর্বিত কণ্ঠটি কঠিন হলো এ মুহূর্তে। মনে রেখো ট্যাগার্ট, কোচের ঘটনাটা শুধু অল্প কজন জানে। মুখ বন্ধ রাখবে, তা না হলে ঝুলবে। একা না, খেকিয়ে উঠল অপরজন সহ্য শক্তি হারিয়ে। ঝটিতে ওর গলা টিপে ধরল জিম। ক্রোধে ফ্যাকাশে দেখাচ্ছে মুখ। আমাকে ভয় দেখাচ্ছিস কুত্তা? হেসে উঠল। তোর কথা কে বিশ্বাস করবে রে? চাইলেই তোকে ঝুলিয়ে দিতে পারি জানিস। এবার হঠাৎ করে শান্ত হয়ে গেল, হাত সরিয়ে হেসে উঠল। কিছু মনে করো না ট্যাগার্ট, আমরা তো কতদিনের বন্ধু। দোষটা আমারই, নিজেকে সামলাতে পারিনি। এসো ড্রিঙ্ক করি, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও। তরল এবং জিমের ক্ষমা প্রার্থনার কল্যাণে সাময়িকভাবে খুব প্রশমিত হলো ট্যাগার্টের, কিন্তু কেবিনের বাইরে বেরোতেই বিকৃত হয়ে গেল ওর মুখ। ট্যাগার্ট ভুলে যাওয়ার বা মাফ করার লোক নয়। জোলাবাটের চোখ বিস্ফারিত, মুখ লাল, চেয়ে রয়েছে দুঃসংবাদ বয়ে আনা লোকটার দিকে। $1,00,000 বেশি, তার আবার সিংহভাগই ওর। মাথায় আকাশ ভেঙে পড়বেই তো। ওরা পালিয়ে গেছে, শ্বাসের ফাঁকে বলতে পারল, কিন্তু কিভাবে? কোচওয়ান আর ম্যাসেঞ্জারকে গুলি করে গাড়ি হাঁকিয়ে দিয়েছে, মিথ্যে বলল জিম। কিন্তু অন্য লোক দুটো কি করছিল? বিস্ফোরিত হলো সেলুন কিপার। একজন শুয়েছিল রাস্তায়, অল্পের জন্য ইন্সের গুলি থেকে বেঁচেছে। অন্যজন ধাওয়া দিয়েছিল, কিন্তু কোচ থেকে মোর গুলি করেছিল বলে কিছু করতে পারেনি। ইন্স আর মোর, হতাশ কণ্ঠে বিড়বিড় করলো বাট। ওরা দুজন? তুমিই তো ওদের পাঠাতে চাপাচাপি করছিলে। নিষ্ঠুরভাবে কথা কেড়ে নিল জিম। আমাকে এখন কিছু টাকা দিতে হবে বাট। এই ডাকাতিতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, আর আমার লোকগুলোর তো কোনো দোষ নেই। ওরা সাধ্যমতো লড়েছে, ওদেরও তো বুঝ দিতে হবে নাকি? তাছাড়া ম্যাককলকেও আমি আর কিছুই জানি না, লোকটাকে কোনোদিন চোখেও দেখিনি। কর্কশ কণ্ঠে বলল ভয়ার্ত চোখে, ঘরের চারপাশে নজর বুলিয়ে নিল বার্ড। ও নামটা এখানে বলো না। অবজ্ঞা ভরে কাজ ঝাঁকালো জিম। সবাই সবখানে নামটা বলে বেড়াচ্ছে। ডেনিস ফাটিয়েছে আর কি বলল। ওকেও তো সরে পড়তে হবে, কি বলো? নিশ্চয়, এই হতছাড়া গানম্যানগুলো বহুত খেল দেখিয়েছে, বলল বার্ড। গ্রিনব্যাকের একটা তারা ছুঁড়ে দিল। এন্স খচ্চরটাকে কেউ নরকে পাঠালে খুশি হতাম, তীব্র বিদ্বেষে আরও বলল। টাকাটা পকেটস্থ করল জিম। ও তোমাকে আর জ্বালাতন করতে পারবে না। হিকককেও যখন সরিয়ে দেওয়া হয়েছে, কাজের অগ্রগতি খারাপ বলা যাবে না, সান্ত্বনা দিল। ভাগ্য সবসময় প্রসন্ন থাকবে এটা আশা করা ঠিক না। ক্যাথি কিন্তু তোমার কথা বলছিল। জ্বলে উঠল খুদের চোখ জোড়া। তাই নাকি? অনেক দিন দেখা নেই। ওকে এখানে নিয়ে আসো না কেন? মিস লরাল্যান্ড আছে কি না? ও আবার এখনও এ ধরনের জীবনযাত্রায় মানিয়ে নিতে পারেনি। পরে হয়তো। খুব ভালো মেয়ে তোমার বোনটা, বলল বার্ড। ডে টু ডে যোগ্য রানী হতে পারবে, শেষ করল জিম। আমিও কথাটা মানি। মনের কথাটা ঠিক ধরে ফেলেছ, প্রায় চেঁচিয়ে উঠল মোটা লোকটা। এই উপলক্ষে ড্রিঙ্ক করব আমরা। মুহূর্তের জন্যে ক্ষয়ক্ষতির কথা বেমালুম ভুলে গেছে। দুটো গিলাস ভর্তি করে নিজেরটা উঠালো। আমরা সাফল্যের আশা করছি, বলল। টোস্টটাকে সম্মান দেখালো জিম। পাতলা ঠোঁটে বিদ্রুপের হাসি। জ্ঞানী লোক আশা করে না, কাজ কাজ করে, বলল। যাকে কোচ ডাকাতির ব্যাপারে বেশি আলোচনা না করাই ভালো। ঠকা কথা মানুষের বলতে নেই। সায় জানালো বার্ড উৎসাহ সহকারে। জিম ওকে রেখে যখন বেরোলো তখন মেজাজ খোসর। স্বপ্ন দেখছে, ওতে অংশ নিতে পারলে আমোদ পেত ক্যাথি। সেদিন সন্ধ্যায় হতদম্ব ডাকাতদের দলটিকে শ্যাকে সমবেত করল ডেনিস, আর কর্মদাতার সঙ্গে আলাপের একটা বানোয়াট বর্ণনা দিল ট্যাগার্ট। জিম খুব ভেঙে পড়েছে, বলল। আমাদের দোষ দেয়নি, তবে টাকা পেতে দেরি হবে। দেউলিয়া হওয়ার দশা হয়েছে বেচারার। ও বলছিল আজ রাতে নাকি বরাত খুলতে পারে। ঠিকই বলেছে, ডেনিসের মন্তব্য। শহর ভরে যাবে, ফলে অনেক শ্যাক খালি পাওয়া যাবে।
আমি যেটার কথা ভাবছি সেটা এখনই খালি। কাউবয় দুটো যখন নেই, বলল ট্যাগার। হ্যাঁ, সায় জানালো ডেনিস। পুরো ইহুদিটা ইদানিং খুব সোনা কিনছে। গুড। একে একে ওর বাসার বাইরে গিয়ে আমার জন্যে অপেক্ষা করো, নির্দেশ দিল ট্যাগার্ট। চারজনই যথেষ্ট, অজুহাত দেখালো ডেনিস। আমি না গেলেও চলবে। নিশ্চয়, অশুভ হাসলো চাক। আমরা শিখে ভাগ করে ফেললে তো কথাই নেই। বেটে লোকটা প্রতিবাদ করতে চাইলেও কারো কাছে পাত্তা পেল না। হয় ঢোকো নয়তো বেরিয়ে যাও, কর্কশ স্বরে বলল চাক। আরেকবার জব্বর জবর ফাঁকি দিয়েছ। আমার অন্য কাজ করতে হয়েছে, ঠেকালো ডেনিস। হ্যাঁ হ্যাঁ, বিদ্রুপটা এলো। ওয়াইল্ড বিলকে তুমিই খতম করেছো, তাই না? হয়তো। শুরু করেছিল ডেনিস, কিন্তু ট্যাগার্টের ভুরু কোচকানো হুঁশিয়ারি সংকেত দেখে সামলে গেল। আমি করিনি, তবে আমি আমাদের সবার পক্ষে কাজ করছিলাম। এবার শুধু নিজের জন্যে করো, ধমক ধমকে বলল চাক। বেরিয়ে গেল ও। পেছনে কিং। রিক ওদের অনুগমন করলো খোরাতে খোরাতে। গাধা কোথাকার, গর্জে উঠল ট্যাগার্ট। হিকককে জিম ছড়িয়েছে সোজাসুজি বলছো না কেন? ডেনিসের মুখখানা গোমরা। ও সরিয়েছে, শুধালো। তুমি কথা বলেছ, ওকে বলতে হবে। হ্যাঁ, সঙ্গে তোমার কফিনের অর্ডারটাও দিয়ে এসো, বুনো উত্তর এলো। আমাকে বেশি ঘাটিও না ডেনিস, ক্ষতি হবে। এখন যাও ওদের সঙ্গে। আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণ অনবগত নফলার তার দাবার বোর্ডে ঝুঁকে বসা, মাথা কাটাচ্ছে। এমনই সময় টোকার শব্দে মনোযোগ ছিন্ন হলো। ও দরজা খুলতেই একজোড়া লৌহ কঠিন হাত ওর টুটি টিপে ধরল, রোধ করে দিল ওর আত্মচিৎকার। আক্রমণকারী শক্তিশালী বেটে লোকটা ওকে বয়ে আনলো কেবিনে। অসহায় দেহটা ঝাঁকাচ্ছে তীব্রভাবে। ওর পেছন পেছন ঢুকলো চারজন মুখোশধারী। কেবিন মালিকের দেহখানি দেয়ালে ছুঁড়ে মেরে পিস্তল বার করলো প্রথম অনুপ্রবেশকারী। তোমার ডাস্ট কোথায়? জিজ্ঞেস করলো। হয় বলো নয় মরো। তাক করা অস্ত্র দেখে এতটুকু ভরকালো না বৃদ্ধ। তোমরা অনেক দেরি করে ফেলেছ, শান্ত সুরে বলল। কাল রাতে আমার যা কিছু ছিল সব পুবে চলে গেছে। মিথ্যে কথা, গর্জন ছাড়ল দুর্বৃত্তটা। কপালে পিস্তলের নলের ঠান্ডা স্পর্শ টের পেল নফলার। সত্যি বলছি, অবিচল কণ্ঠে বলল। তাহলে ফতুর হয়ে গেছো। টিপ্পানি কাটলো একজন। তোমার কাউবয় দোস্তরা পুরো কোষটাই লোপাট করে দিয়েছে। বন্দির মনিল মুখে সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল। জানো যখন তোমরাও ছিলে ওখানে, মৃদুস্বরে বলল। খেপে উঠল ট্যাগার। চুপ রও, গর্জন ছাড়ল। শোনা কই? ইন্স আর মোরের হেফাজতে, শান্ত জবাবটি এলো। চকিতে উঠল এবং নামলো পিস্তলের নলটা। হাঁটু দুমড়ে পড়ে যাচ্ছে নফলার। দুহাতের ধাক্কায় প্রায় উড়ে গেল সে। সাদা চুলে রক্তের সরু ধারা। হাত পা ছড়িয়ে পড়ে থাকা অসার দেহটি জরিপ করলো ট্যাগার। ও আর নাক গলাবে না আপাতত, বলল। তোমরা কাজে লেগে পড়ো। সোনা এখানেই কোথাও আছে। দু একটা আসবাবপত্র যা ছিল তল্লাশি চালিয়ে উল্টে ফেলা হলো একপাশে। একটা বাক্সের আধে ছড়ানো হলো চারদিকে, এবং তারপর চাক একটা ট্র্যাকল বেডে পা বেঁধে পড়ে গিয়ে সন্তুষ্টি শব্দ করল। এই যে একটা ছোট বোর্ড, বলল। চুরির ডগা দিয়ে তুলে ফেললো ওটা। নিচের গর্তে টিনের ক্যানিস্টারটা দেখে হেসে উঠল খলখলিয়ে। ওটা ছো মেরে বার করে ঢাকনা তুলল, কিন্তু ছোট একটা থলে দেখে গালির ফুলঝুরি ছুটল মুখে। 2-3 আউন্স হবে, হতাশার সঙ্গে বলল। কাল এখানে আসা উচিত ছিল। আমাদের কপালে ও জিনিস নেই, মনে করিয়ে দিল কিং। রিক সাভেজ মেঝেতে পড়ে থাকা অচেতন দেহটি তালাশ করছে। অল্প কটা গ্রিন ব্যাগ পেল এবং সামান্য কিছু খুচরো। কাউবয়দের কামরায় কিছু পাওয়া গেল না। এখানে সময় নষ্ট করে লাভ নেই, সিদ্ধান্ত নিল ট্যাগার্ট। কিং ঠিকই বলেছে, আমাদের কপালে নেই। এক এক করে আধারে মিশে গেল ওরা। পেছনে পড়ে রইল বিধ্বস্ত কেবিনটি এবং ওটার নিরীহ মালিক। জন বার্নস পরে খুঁজে পেল ওকে। মাথার গভীর জখমটার সাধ্যমতো শুশ্রূষার পর বিছানায় শুইয়ে দিয়ে
কেবিনটা যদ্দূর পারে গোছগাছ করে দিল। ঘন্টা পরে জ্ঞান ফিরল নফলারের। তবে সবকিছু বলল না সে। ইঞ্চ আর মন নেই জেনে কেউ বোধহয় সুযোগটা নিতে চেয়েছিল, নইলে সাহস পেত না। ওর কথা থেকে এই সিদ্ধান্ত নিল বান্ট। ওরা না ফেরা পর্যন্ত আমি বন্ধুদের নিয়ে এখানেই থাকছি। ধন্যবাদ বাঞ্চ, কিন্তু এখানে পাহারা দেওয়ার মতো তো কিছুই নেই, প্রতিবাদ করলো অসুস্থ লোকটি। কিন্তু অন্যরা তো সেটা জানে না, বলল বাঞ্চ। তাছাড়া তোমার শুশ্রূষার দরকার। ইন্স এসে যদি দেখে আমরা তোমার যত্ন নিই, তবে হইচই বাঁধিয়ে দেবে। তোমার ভয় ডর বলে কিছু নেই, মৃদু হাসল স্বর্ণকেতা। ভুল বললে, বলল বাঞ্চ। ইন্স আমাকে ড্র করতে বললে প্রাণ নিয়ে পালাবো আমি। কঠিন কর্কশ মুখটার দিকে চেয়ে ফের হেসে ফেলল নফলার। তুমি একা না, আমরা সবাই। দু মুহূর্তের জন্য কি যেন বিবেচনা করলো, তারপর ফিরল বান্সের দিকে। শোনো, আমার আঘাত বেশি গুরুতর না, কিন্তু আমি চাই শুয়ে থেকে ব্যাপারটাকে সিরিয়াস করে তুলতে। ছেলেরা ফিরছে কখন? বান্সের প্রশ্ন। জানি না, বড় বিপজ্জনক কাজে গেছে ওরা। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। 5 নফলার একাই যে কাউবয় দুজনের জন্য উদ্বিগ্ন তা না। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে হগম্যানও অস্থিরতায় ভুগছে ওদের জন্যে। অন্য সব কিছুই চমৎকারভাবে এগোচ্ছে। ডে টু ডে কমেই বৃদ্ধি পাচ্ছে বার্ডের প্রভাব। এবং লোকটা জিমের পকেটে। হিকককে ভয় পেত, তাকেও নিকেশ করা গেছে। ওর আত্মতায়ী মাইনারদের আদালতে বেকসুর খালাস পেয়ে এ অঞ্চল ত্যাগ করেছে। পরে নিয়মিত বিচার সভায় অপরাধের শাস্তি ভোগ করবে সে। চূড়ান্ত আঘাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন ল্যাডের মাইনের দখল। ওটা হাতে এলে দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের সুযোগ পেয়ে যাবে ও। কিন্তু এজন্যে ইন্সকে প্রয়োজন ওর। একমাত্র ওই খনির অবস্থান জানে। তাছাড়া স্টেজ থেকে চোরাই সোনার চালানটার জন্যেও উন্মুখ হয়ে আছে সে। দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু পাঞ্চারটির খবর নেই। জিমের স্বভাবগত শান্ত কপালে কাজের সংখ্যা বেড়ে চলেছে। একদিন সন্ধেয় খাওয়ার পর্ব চুকলে ওকে কী সমস্যার মোকাবেলা করতে হচ্ছে রসিকতা করে বলল সে। চিতিভ্রম সংক্রামক হয়ে যাচ্ছে টমাস, মিস ল্যাটকেও ধরেছে। চিতি বড় আজব জিনিস সিম, বলল ডিউ। সোনার খনি আমাকে নিয়ে অনেক খেলা খেলেছে। তবে আমার ধারণা ইন্সকে দেখিয়ে আনার পর আর কোনো অসুবিধা হবে না। সমতলের লোকেরা টেইল সহজে ভোলে না। কিন্তু ওর নিজেরই তো কোনো খবর নেই, জঙ্গলে হারিয়ে গেল কিনা কে জানে। হগম্যান বার্টকে যা বলেছিল এক্ষেত্রেও সেটা বলে শেষ করলো। ওদের আর কখনো দেখা যাবে কিনা সন্দেহ আছে আমার। ক্যাথি মন দিয়ে শুনছিল। এ ঘটনা কিছুই বলেনি জিমোকে, তবে ভাইয়ের স্বভাবের সঙ্গে ভালোভাবেই পরিচিত। জিমের পাকে পড়া অবস্থা অনুমান করে ভেতর ভেতর খুশি হয়ে উঠল। সব তাস তো ওদের হাতেই তুলে দিয়েছ, ভাইকে বলল। সোনা ওর কবজায়, খনিটাও শুধু ওই চেনে। তুমি যে এতখানি উদার তা তো জানতাম না। ঠান্ডা বিদ্রুপাত্মক কণ্ঠটি যেন চাবুক মারল জিমের পিঠে। কিন্তু ওর গাঢ় চোখে হুমকি ফুটে উঠল, কণ্ঠ অকম্পিত রইল। ইন যদি বা ফেরে, সোনা যদি পেয়ে থাকে ফিরবে না, স্পষ্ট জানালো ডিউ। পেয়েছে, সেক্ষেত্রে খনিটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, বলল জিম। লরা, তুমি কোনো সাহায্য করতে পারো? মাথা নাড়ল মেয়েটি। কেন তাকে চুপ থাকতে বলা হয়েছে না জানলেও চাচার প্রতি বিশ্বস্ত। জিম লোক খারাপ না, তবে ওর বন্ধুরা খারাপ, বলেছে ওর চাচা। ওরা আমাদের ঠকাতে চাইতে পারে। লড়াই স্পষ্ট করে কিছু না বুঝলেও মেনে নিয়েছে ডিউয়ের কথা। আমি প্রায়ই মনে করার চেষ্টা করেছি, বলল। উত্তর পশ্চিমে যেতে হবে, একটা গিরিখাত আর একটা চূড়া পেরিয়ে, কিন্তু এতে তো কোনো উপকার হচ্ছে না। বলল জিম। গোটা এলাকাটাতেই খাদ আর চূড়া ভর্তি। যাকগে, কিন্তু খুঁজে নেব। ছোটোখাটো বাধা দেখে পিছপা হওয়ার বান্দা জিম হগম্যান নয়। বোনের দিকে চাইল। তোমার এক ভক্ত বলছিল অনেক দিন নাকি তোমার দেখা পায়নি।
হ্যাঁ, জোলাবার্ড। সবাই মিলে ওর ওখানে গেলে কেমন হয়? লরাও দেখতো ডেডুড একেবারে ফেলনা জায়গা নয়। তোমরা সঙ্গে থাকলে আমার আপত্তি নেই, বলল মেয়েটি। আমরা তো থাকবই, বলে উঠল ক্যাথি। এসো, একটু সেজেগুজে নেবে। ঘর থেকে বেরিয়ে এলে স্বভাবতই প্রশংসায় উচ্ছ্বসিত হলো হগম্যান। ফিরল সঙ্গীর দিকে। টম, তোমার ভাতিজি। শেষ শব্দটিতে তীব্র ব্যঙ্গ ঝরল। দিনকে দিন সুন্দরী হচ্ছে। ওকে শ্বশুরবাড়ি পাঠাবে ঠিক, কিন্তু কোনো আজে বাজে কাউবয়ের হাতে তুলে দিও না যেন। ওর বাপ ছোটোখাটো একটা রান্স চালাতো, টাকা পয়সা তেমন কামাতে পারেনি, বলল ডিউ। তাই বলে যেখানে খুশি ভাতিজি বিয়ে দেবে? কর্কশ স্বরে বলল অপরজন। ওর চাচা যদি, আবার জোর পড়ল শব্দগুলোই, ঠিকভাবে দায়িত্ব পালন করে তবে টাকার অভাব থাকবে না ওর। ভদ্র ঘরে বিয়ে ঠেকবে না। হ্যাঁ, বলল ডিউ। তারপর অবান্তরভাবে বলল, ও তোমার কথা খুব ভাবে জিম। জেনে খুব খুশি হলাম। মৃদু হাসল জিম। দরজার দিকে ফিরল। লক্ষ্য করল না বৃদ্ধের মুখ ঘৃণায় বিকৃত হয়ে গেছে। ব্লু ডিউতে ব্লু ভিউতে আগতদের জন্য 3 ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। লম্বা বারটির ডান পাশের চওড়া জায়গাটায় জুয়ার ব্যবস্থা, বাঁদিকে ড্যান্স ফ্লোর। এ দুটোর একটিও যাদের পছন্দ নয়, তারা আয়েসে বসে মদ্য মদ পান করতে পারবে। টেবিল চেয়ার পেতে রাখা হয়েছে। প্রথম দর্শনে উজ্জ্বল আলো, তামাকের ধোয়ার মেঘ, গান বাজনা, হইচই, উৎকণ্ঠে হাসাহাসি শব্দে হয়তোবা পিছিয়ে যেত লরা, কিন্তু সমবেতদের মাঝে মহিলাদের দেখে আশ্বস্ত হলো সে। দুনিয়াদারি সম্পর্কে অনভিজ্ঞ মেয়েটি খেয়াল করল না ওদের কণ্ঠস্বরের কর্কশতা, অতিমাত্রায় রূপ টানের ব্যবহার আর পোশাক আশাকের অশালীনতা। এরা নারী, এতেই ও সন্তুষ্ট। ক্যাথি হাতে হাত রেখে লরাকে নিয়ে সরু পথটা ধরে ঘরের পেছন দিকের উদ্দেশ্যে এগোলো। প্রশংসার গুঞ্জন উঠল চারদিক থেকে। নিজের সৌন্দর্য সম্পর্কে পূর্ণ আস্থাশীল মেয়েটির শীতল উন্নাসিত ভঙ্গি এমনকি নারী বিদ্বেষীদের মুখও বন্ধ করে দিল। সেলুন কিপার ওকে ঢুকতে দেখেছে, দু চোখ দিয়ে গিলছে ওর প্রতিটি পদক্ষেপ। এ রানেই বটে, আপন মনে বলল। তড়িঘড়ি করে এগিয়ে এলো। লোকটিকে বিভ্রান্তিকর হাসি উপহার দিয়ে সঙ্গীকে পরিচয় করিয়ে দিল ক্যাথি। মিস ক্যাথি, বলল বাড। আমি সম্মানিত বোধ করছি। আগে যদি জানতাম। আপনার সঙ্গে দেখা হওয়াতে ভালো লাগলো মিস ল্যাড। এই যে জিম, তুমি সবাইকে কৃতজ্ঞ করে দিলে ডেডউডের সেরা বাসিন্দাদের এখানে নিয়ে এসে। দূরের একটা টেবিলের উদ্দেশ্যে সবাইকে নিয়ে গেলো। দুজন লোক বসা ওটায় উঠে দাঁড়ালো ওরা। মহিলাদের উদ্দেশ্যে বাউ করে সরে যাচ্ছে দেখে বাধা দিল বান। আরে বসো বসো, বলল মিস ল্যাড। ইনি হচ্ছেন এডউইন মোজেস, আর ইনি জন হ্যাম্পশায়ার, এ শহরের দুজন বিখ্যাত লোক। ওর কথা বিশ্বাস করবেন না ম্যাম। মোজেস কর্দমন করে হাসল। ডেডউডে বিখ্যাত লোক একজনই আছে, এবং সে 1 বোতল ওয়াইনের অর্ডার দিচ্ছে। ঠিক কিনা বাড? জি না স্যার, দাঁত বেরিয়ে পড়েছে বাডের। 2 বোতলের অর্ডার দিচ্ছি। ওয়াইন চলে এলো। মহিলারা টোস্ট করলো এবং পুরুষরা ডেডউডের সবচাইতে আলোচ্য বিষয়টি সম্বন্ধে কথাবার্তা শুরু করে দিল। সোনা। লরা চারপাশের ঘটনা অবলোকন করছে। অবিরাম শোরগোল। পিয়ানোর সঙ্গে মোটা কাপড়ের শার্ট পরিহিত কোটবিহীন লোকেরা নাচছে, ধুলো ওড়াচ্ছে। বোর্ডের মেঝে থেকে ওদের ভারী বুট। কজনের ভাগ্যে নারী সঙ্গী জুটেছে, অন্যদের পুরুষেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। সবাই হেঁটে চলে বেড়াচ্ছে। স্থিরতা নেই কারোর মধ্যে। থেকে থেকে হাসির রোল উঠছে। ঘরের অন্য প্রান্তে জুয়ার আড্ডা, হট্টগোল কম সেখানে। রুলেটের চাকা ঘুরলে গুঙিয়ে উঠছে কেউ কেউ, কেউ বা আবার আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়ে উঠছে। গোটা ঘর জুড়ে লোকে তর্কাতর্কি, গালাগালি করলেও হিংস্রতা চোখে পড়ল না ওর। চারপাশের ঘটনা দেখছে বলে আলোচনায় মন দিচ্ছিল না লরা, কিন্তু কোচ ডাকাতির কথা অল্প অল্প কানে আসছিল ঠিকই। জানতে পারল জোলাবাডের
পর মোজেস আর হ্যাম্পশায়ারের ক্ষতির পরিমাণই সবচেয়ে বেশি। সেরা লোকই নিয়েছিলাম, সেলুন কিপারকে বলতে শুনল। নফলার ইন্সের জন্য সুপারিশ করেছিল। ওর নিজের মালও ছিল কোচে। ও এতে জড়িত না তো? জিম প্রশ্ন তুলল। আরে এটা তো মাথায় আসেনি, বলল বান। ওকে এরপর তো আর দেখিও নি। কি ব্যাপার? একজন অ্যাটেন্ডেন্ট এগিয়ে এলো এ সময়। লোকটা ফিসফিসে কি বলতে বার্ড ওর সঙ্গে চলে গেল দরজার দিকে। ফিরে এলো মুহূর্ত পর। এইমাত্র শুনলাম ডাকাতির পরের রাতে কারা নাকি নফলারকে মারধর করে ওর কেবিন তছনছ করে দিয়ে গেছে, জানালো সে। কিছু বুঝলে? ইলস হয়তো ফিরে এসে বখরা নিয়ে গোলমাল বাঁধিয়েছে, অনুমান করল জিম। ইলস ফিরবে কেন? হামসার প্রশ্ন করল। নফলারকে ঠকাতে চাইলে ফেরার দরকারই পড়ে না ওর, মাল যেহেতু ওর কাছে। না, ওকে আর কোনো দিন কেউ এখানে দেখবে না, বাজি ধরে বলতে পারি। কত বাজি ধরবেন? হেসে উঠল ক্যাথি। ওর চোখের দৃষ্টি অনুসরণ করে উঠে দাঁড়াতে শুরু করলো হ্যামসার, বিস্ময়াভিভূত। আরে, লোকটা হাজির হয়ে গেল কখন? হ্যাস্টি আর তার বন্ধু এইমাত্র প্রবেশ করেছে সেলুনে। গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করা হলেও কেউ একজন মুখ খুলেছে, এবং তার ফলে লোকের ধারণা হয়েছে কাউবয় দুজন এস্টেট ডাকাতির সঙ্গে জড়িত। সব কটা মাথা ঘুরিয়ে গেল ওদের দিকে, তবে সবার মুখে কুলুপ। বাড়ির দিকে নিরুদ্যোগে হেঁটে গেল ওরা। গান বাজনা বন্ধ, নাচিয়েরা ঠায় দাঁড়িয়ে। জুয়ারির দল থামিয়ে দিয়েছে খেলা। বকবকানি থেমে গেছে সবাইতে, বাচাল মেয়েটিরও। কি হয় কে জানে, ফিসফিসিয়ে বলল একজন। ওর বোধহয় ধারণা কেউ ওকে সন্দেহ করছে না, বলল তার পাশের জন। চমকে যাবেও। বার্ডের চেহারাটা দেখেছ? সেলুন কিপারের চোখ বিস্ফারিত, মুখ লাল। যাকে আর কোনোদিন দেখবে না ভেবেছিল তাকে সামনে দেখে বিবশ হয়ে গেছে রীতিমতো। কাউবয় দুজনকে দেখে হগম্যানের নাকে যেন ঘুষি পড়েছে। কি চাল চালছে ইঞ্চ? আগে ওর কাছে এলো না কেন? ভাওতা মেরে পার পাবে ভেবেছে নাকি? বেটা গর্ধব, নিজের কবর নিজেই খুঁড়েছে। সেরাক করল জিম। লুটের মাল কোথায় আছে জেনে নেয়ার একটা সুযোগ পেয়েছে সে। ওর আকস্মিক আগমনে চাঞ্চল্য সৃষ্টি হলেও হ্যাস্টি সে ব্যাপারে উদাসীনতা দেখালো। পরিচিতদের উদ্দেশ্যে নট করে বাড়ির টেবিলের দিকে এগোলো। মহিলাদের মহিলাদের দেখে শুরু হলো ওর চোখ, কিন্তু তড়িৎ হ্যাট সরিয়ে সেলুন কিপারের উদ্দেশ্যে বলল, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি স্যার? পারো, খেকিয়ে উঠল বাদ। তবে বেশি চালাকির চেষ্টা করো না, একদম ঝাঁঝরা হয়ে যাবে। চারধারে নজর বোলালো পাঞ্চার। কাছে বসা জনাবারও লোক পিস্তল দিয়ে কাবার করছে ওকে। অবজ্ঞার হাসি হেসে বাহু ভাঁজ করল। চালাকির চেষ্টা আপনিই করছেন দেখতে পাচ্ছি, বলল। কথা কম, গর্জন ছাড়ল বার্ড। এখানে কি তোমার? আপনি আমাদের ভাড়া করেছিলেন স্টেজে সঙ্গে যাওয়ার জন্যে, জবাব দিল। আমি রিপোর্ট দিতে এসেছি। আমরা শুনছি, ঘ্যাও করে উঠল বার্ড। টেইলের পাশে আমাদের জন্য ওত পেতেছিল ওরা, আরম্ভ করলো হ্যাস্টি। তারপর জানালো কিভাবে শত্রুপক্ষ ঘোড়া দুটো চালক আর এক্সপ্রেস ম্যাসেঞ্জারকে ধরাশায়ী করেছে। কাজটা কার বলল না ও। ওর বিশ্বাস কিংকেও খতম করেছে, এবং চাকের সঙ্গে বোঝাপড়াটা পরে এক সময় সেরে নেবে। নিজেদের ঘোড়া জুড়ে এবং হাক ফিনকে শুশ্রূষার পর বাক্সে বসিয়ে যাত্রা পুনরারম্ভের কথাও জানালো। কিন্তু ডাস্ট কোথায়? মোজেস প্রশ্ন করলো অসহিষ্ণু কণ্ঠে। আমার ফেরত আনার কথা ছিল নাকি? সিলেসের সঙ্গে পাল্টা জিজ্ঞেস করলো হ্যাস্টি। যদ্দূর জানে ওটা এখন পূবের পথে। লামারিতে এক্সপ্রেস কোম্পানির লোকেরা ওটার দায়িত্ব বুঝে নিয়েছে। আবেগ চাপা দেওয়ার ওস্তাদ হগম্যান অবধি নির্লিপ্ত থাকতে পারল না। ইন্স কি মিথ্যে বলছে? নিজেকেই প্রশ্ন করল। নাকি ওকে বোকা বানিয়েছে? শীঘ্রই জানতে পারল সে। বার্ডের অভিব্যক্তিতে অবিশ্বাস। আমরা তোমার কথা বিশ্বাস করব ভেবেছ? ব্যঙ্গ ঝরালো ও। আমরা ভিন্ন গল্প শুনেছি। সামনে ঝুঁকে ঠান্ডা স্বরে বলল হ্যাস্টি। বাট আমাকে মিথ্যুক বলার অর্থ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কথা বলা। তোমার ওই অস্ত্রবাজেরা তোমাকে বাঁচাতে পারবে না। সেলুন কিপার কাপুরুষ নয়, কিন্তু ওই শীতল অপসম্য চোখজোড়া কাঁপিয়ে দিল ওকে।
অজুহাত খাড়া করতে তোতলাতে শুরু করেছিল। অপরজন উদ্ধার করলো ওকে। জানতাম আমার কথা তুমি বিশ্বাস করবে না, তাই এটা নিয়ে এসেছি। কাউবয়ের ছুঁড়ে দেওয়া কাগজটা টেবিল থেকে তুলে নিল বাড। একবারের চাহনিতে মুখের চেহারা পাল্টে হতচকিত রূপ নিল। আমাদের কোনো ক্ষতি হয়নি, চেঁচিয়ে উঠল। কোম্পানির এজেন্ট লামারিতে সোনা বুঝে পেয়ে এই রসিদটা দিয়েছে। কিন্তু এটা কি? কুঁচকে গেছে ওর ভুরুজোড়া। একটা বাক্সে $10,000 ডাস্ট থাকার কথা, কিন্তু পাওয়া গেছে শীষে। জিম হকম্যানের নাম ছিল চালানটায়। হ্যাস্টির দিকে চাইল। তুমি এই ব্যাপারটা খুলে বলতে পারবে? এজেন্টকে আমি প্রত্যেকটা বাক্স খুলে ওজন দিতে বলেছিলাম। কেন, সন্দেহের কোনো কারণ ছিল? হ্যামশায়ারের প্রশ্ন। না, তবে সন্দেহের কোনো সুযোগ থাকুক চাইনি আমি। কেউ নিশ্চয় পাল্টাপাল্টি করেছে। পাঞ্চারের দিকে অভিযোগের চোখে চেয়ে বলে বসল জিম। এজেন্ট জানাচ্ছে সীসাগুলোয় হাত পড়েনি, নির্দেশ করল বাট। বুঝেছি, অবজ্ঞা ভরে বলল জিম। যে বেটাকে প্যাকিংয়ের দায়িত্ব দিয়েছিলাম এটা তার কাজ। তখনকার মতো উতরে গেল। হাসি চাপল ক্যাথি। ওকে বোকা বানানো যায়নি। বাট কথা বলতে শুরু করেছে আবার। ইন্স, তোমাকে ধন্যবাদ দেওয়ার বদলে দোষ দিয়ে যাচ্ছিলাম আমরা। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। প্লিজ বসো, কি নেবে বলো? সোনা নিরাপদ আছে জেনে মনটা খুশিয়াল হয়ে উঠেছে ওর। উদারও। তোমার জন্য কি করতে পারি বলো? এক্সপ্রেস মেসেঞ্জারটার নিশ্চয় বউ বাচ্চা আছে। আর হাক ফিন বেশ কিছুদিনের জন্য বাতিল হয়ে গেছে, বলল হ্যাস্টি। আমরা দেখব কি করতে পারি, কথা দিল মজেস। কিন্তু তোমার ব্যাপারে তো কিছু বললে না। আমি আর মোর নফলারের কথায় কাজটা নিয়েছিলাম। আমাদের কিছু লাগবে না, সেটা বললে তো চলবে না। যদিও একটা ভুলের কারণে তোমার এ কাজ থেকে আমি কোনো উপকার পেলাম না, তবু ঋণে বোধ করছি আমি, বলল হগম্যান। ভবিষ্যতে ঋণ শোধের অপেক্ষায় রইলাম। প্রসন্ন হুমকিটা উপলব্ধি করে মৃদু হাসল হ্যাস্টি। কোনো কাজ শুরু করলে শেষ করে ছাড়ি আমি। আপাতত দৃষ্টিতে অবান্তর জবাবটি এলো ওর কাছ থেকে। বুড়ো সং বুড়ো সম্পর্কে দুঃসংবাদ শুনলাম, বলে ঘটনাটা খুলে জানালো হ্যামশায়ার। মুহূর্তে উঠে দাঁড়ালো পাঞ্চার। আমি চলি, ও নিশ্চয় একা পড়ে আছে, বলল। মুরকে ডাকবে। ওকে দেখা গেল লড়ার পাশে। মেয়েটির সঙ্গসুখ উপভোগ করছে, কাজেই একাই বেরিয়ে পড়ল। মোর অবশ্য খুব একটা ভালো সময় কাটাচ্ছে বলা যাবে না। লড়াকে চেনা মাত্র বার্ডের সঙ্গে কাজের কথা ভুলে অন্যদের চেয়ে খানিকটা দূরে একাকী বসে থাকা মেয়েটির কাছে চলে গেছে ও। মোরকে দেখে হৃদস্পন্দন বৃদ্ধি পেলেও মুখ বন্ধ রাখল লড়া। মোর এতটাই খেপে গেছে যে ব্যাপারটা লক্ষ্যই করেনি। তুমি এখানে কি করছো? ভোতা প্রশ্ন করল। নিচু রুট কণ্ঠটি আহত করল মেয়েটিকে। আমি বন্ধুদের সঙ্গে এসেছি, শীতল জবাব দিল ও। ওদের তোমাকে এখানে নিয়ে আসার কোনো অধিকার নেই। এটা ভদ্র মেয়েদের জায়গা না। এখানে অনেক মেয়ে আছে। হ্যাঁ, সেজন্যই তুমি আসবে না, তেতসুরে বলল মোর। লরা জানে এই রংমাখা স্বল্পবাস মেয়েগুলোর উপস্থিতির অজুহাত খাড়া করে। তার এখানে আসার যুক্তি ধোপে টিকবে না। যে ডাকছে তার সঙ্গেই নাচছে এরা, মদ পান করছে। কিন্তু হাজার হলে একজন মেয়ে এসে মোর উচিত কথা বলেছে বুঝে মেজাজ খিচড়ে গেল ওর। কোন সাহসে তুমি আমাকে উচিত অনুচিত শেখাতে আসো? উদ্যত অথচ শান্ত স্বরে বলল, ক্যাথি হগম্যানের অনুকরণে। কিন্তু মোরের চোখে হাসির ছায়া দেখতে পেয়ে বুঝতে পারল ব্যর্থ হয়েছে সে। একে জব্দ করার একে জব্দ করার উপায় আতরালো ক্রুব্ধভাবে। যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা তার সঙ্গে এসেছি, বলল। তা তো এসেছই, কিন্তু আমি যে আসবো সেটা জানতে? দাঁত বার করে হাসছে মোর। ওর আমোদে ভঙ্গি, সেলুনে আগমনের বিড়ম্বনা এবং চারপাশের ঘটনাবলিতে বিরক্ত লড়া বেপরোয়া হয়ে উঠল। আমি জিমের কথা বলছিলাম, বরফ শীতল কণ্ঠ। কথাগুলো বলে ফেলার সঙ্গে সঙ্গে ভুলটা বুঝতে পারল, কিন্তু দেরি হয়ে গেছে তখন। মোরের চেহারা থেকে মুছে গেছে হাসি, কঠোর হয়ে উঠেছে মুখ। তুমি মজো করো, বলে উঠে পড়ল। গটগট করে বেরিয়ে গেল ছেলুন ছেড়ে। ছেলেটির আচমকা প্রস্থান লক্ষ্য করে ঝুঁকে ফিসফিসে জানতে চাইল ক্যাথি, ওকে কি বলেছ? নিজের চরকায় তেল দিতে বলেছি, বলল লরা। কিন্তু এখানে
আসলে না এলেই পারতাম, জুড়ে দিল। কিন্তু এখানে আসলে না এলেই পারতাম, জুড়ে দিল। ক্যাথি হেসে উঠল এ কথায়। জিমের সময়টা খুব একটা ভালো কাটেনি, বলল। কথাটা খাঁটি সত্যি। জিমের এখানে মনে যে অবস্থা, তাতে নির্দ্বিধায় মানুষ খুন করতে পারবে। ওর জিভ চট করে একটা কৈফিয়ত ব্যক্ত করলেও ওটা যে জোরালো কিছু নয়, ভালোই জানে সেও। ভালোই জানে সে। ও নিজে হলে কখনোই বিশ্বাস করতো না। যদিও এই লোকগুলো বোকা। সোনা, বিপুল পরিমাণ সোনা কেবল ক্ষতিটা পুষিয়ে দিতে পারে। সোনা চমক দেখিয়ে চোখ ধাঁধিয়ে দিতে হবে হতচ্ছাড়াগুলোর। সোনা ছিটাতে হবে চারদিকে। একটা মেয়ে, এক আতপাগলা মাতাল বুড়ো, আর একটা বেয়ারা কাউবয় কিনা চেপে রেখেছে সোনার খনির হদিস। কিন্তু সেজন্যে কেবিনে ফিরে হাতছানি দিয়ে ক্যাথিকে বৈঠকখানায় ডেকে নিল জিম। দু মুহূর্ত ঠায় দাঁড়িয়ে রইল। ওর বিষণ্ণ চোখজোড়া মেয়েটিকে মেপে নিলে পর নিষ্ঠুরভাবে বলল, তোমার রূপ আর মানুষকে টানছে না, বাট কিন্তু তোমার সঙ্গে একমত হবে না। মুচকে হাসল ক্যাথি। বয়স হলেও মেয়েদের বুদ্ধি পাকে না। খোঁচানো উত্তরটা এলো। ইন্স তোমাকে পাত্তাও দিচ্ছে না। ঠোঁট কামড়ে ধরল মহিলা। তুমি আমার কাছে আরেকটু ফাঁস করলে ঘটনা অন্যরকম হতো। স্বাভাবিক সুরে পাল্টা বলল। ইন্সকে চুরির কাজে লাগাতে চাও জানলে? কে বলল তোমাকে? প্রিয় ভাইটি আমার, তাচ্ছিল্যের সঙ্গে বলল ক্যাথি। স্পষ্ট বোঝা গেছে তুমি চেয়েছিলে ইন্স কোষটা ডাকাতি করুক, কিন্তু ওর উপর বিশ্বাস রাখতে পারোনি বলে অন্য ব্যবস্থাও করেছিলে। তোমার দুমুখো চাল মার খেয়ে গেছে। অন্যদের নির্বোধ ভাবা আর তোমার এই দোষটা আর গেল না। অসহিষ্ণু ভঙ্গিতে মাথা নাড়ল হগম্যান। কোনো নির্দিষ্ট চুক্তি হয়নি আমাদের মধ্যে। ওকে ইঙ্গিত দিয়েছিলাম আমি, কিন্তু ও বুঝতে পারেনি। এখন শোনো, আজকালকের মধ্যে খনির উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা। ইন্স থাকবে আমাদের সঙ্গে। ওকে জালে আটকানোর সুযোগ পাবে তুমি। লোকটাকে বুঝে উঠতে পারছি না আমি। গাধা নাকি গভীর জলের মাছ কে জানে, কিন্তু ওকে যদি দলে টানতে পারো তবে কেল্লা ফতে। সন্দেহপূর্ণ হাসি হাসল ও। কাজটা সহজ হবে না ক্যাথি। তোমাদের মধ্যে মিল বড্ড কম। লড়ার পক্ষে হয়তো সম্ভব, বয়স টয়স কম। জিমের ইচ্ছাকৃত অপমানটা গায়ে লাগলো ক্যাথির। তবে ওকেই বলো। অগ্নিবর্ষণ করলো যেন ও তোমার কুৎসিত কাজটা করে দিতে। আমি এসবের মধ্যে নেই। তোমাকে আমার কথা শুনতে হবে, কর্কশ্বরে জবাব দিল জিম। হিককের মতন ইন্সও বিপজ্জনক লোক, ওকেও জয় করতে হবে। বিস্ফারিত চোখে ওর দিকে একদৃষ্টে চেয়ে রইল ক্যাথি। তুমি হিকককে খুন করিয়েছ? শ্বাসের ফাঁকে বলল। কেন নয়? শীতল শোনালো জিমের কণ্ঠ। ও ছিল আমার পথের কাঁটা। কারো নাক গলানো সহ্য করি না আমি। বার্ডের মতো এক একটা আহাম্মককে যখন দেখি টাকার গদিতে বসে আছে, আর ওর চাইতে সব দিক দিয়ে যোগ্য হয়ে ওর মোসাহেবি করতে হচ্ছে আমাকে, তখন মাথায় খুন চড়ে যায় আমার। জিমের চোখে মুহূর্তে খুনের নেশা ধকধক করতে দেখে আপদ মস্তক শিউরে উঠল ক্যাথিন। আমি আমার সাধ্য মতো করব, কথা দিল। গরিবী হাল আমার নিজেরও অসহ্য লাগছে। 6 সকালে প্রসপেক্টরের সঙ্গে কথা বলল হগম্যান। পরিস্থিতি দ্রুত কর্মতৎপরতা দাবি করছে। এবার খনি সন্ধানে বেরোনো উচিত, বলল ও। তোমার চিঠি যখন এখনও ফেরেনি, গাইড হিসেবে ইন্সকে নিতে হবে। চাইলে মুরকে সঙ্গে নিকো। কোষটা দুজন মিলে যেভাবে পার করে দিল ওরা, গেলে আমি খুশিই হব। শুনে ভালো লাগলো, বলল ডিউ। আমার কেন যেন মনে হয় ইন্সের ধারণা তুমি ওকে পছন্দ করো না। আরে দূর, আমার বোনের জন্য ও যা করেছে, তারপর আর এসব প্রশ্নই ওঠে না, আন্তরিক সুরে বলল জিম। সোনা শিশে হয়ে গেছে শুনে মেজাজটা খিচড়ে গিয়েছিল, এখন ঠিক আছে। কজন লোক নিচ্ছ? এখনো ঠিক করিনি। দলে ভারী হওয়া দরকার। তুমি আর লড়া বেশ জমিয়ে ফেলেছ মনে হচ্ছে। ও খুব ভালো মেয়ে, বলল বৃদ্ধ। কোনো সন্দেহ হয়নি তো ওর? আরে না, মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই যে আমি ওর। এই তো চাই, আমাদের প্ল্যানের জন্যে ওটা খুবই জরুরি। জানাজানি হয়ে গেলে ও কোনো দিন তোমাকে ক্ষমা করবে না, বলল জিম। জানি, সায় দিল ডিউ। তবে আমি ওর জন্যে যা করব, ওর আপন চাচা তার কিছুই করতে পারবে না। তা তো ঠিকই, বলে হাসি গোপন করল জিম। তুমি ইন্সের কাছে যাও, আমাকে বাড়ির ওখানে যেতে হবে। সেলুন কিপার
ওকে আগের মতো আন্তরিকভাবে গ্রহণ করলো না। হকম্যান উপলব্ধি করলো ওর বিদায়ের পর ওকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সরাসরি কাজের কথায় চলে গেল সে। ওই চালানের রহস্য ভেদ করে ফেলেছি বলল, সেটা জানাতেই এলাম। শুনে খুশি হলাম জিম। ব্যাপারটা মোটেই ভালো হয়নি, জঘন্য হয়েছে, স্বীকার করলো জিম। আমি যা ভেবেছিলাম, আমার এক লোককে বোকার মতো মাল প্যাক করতে দিয়েছিলাম। স্টেজ ডাকাতি হতে পারে অনুমান করে একটা সুযোগ নিয়েছিল ও। ওর ব্যাপারে কি করেছো তুমি? বার্ডের কৌতূহলী প্রশ্ন। কিছু না, ও একবার আমার জীবন বাঁচিয়েছিল, ফলে ঋণী আছি আমি, মিথ্যে বলল জিম। ভবিষ্যতে যাতে আর এমন কাজ করতে না পারে সেদিকে লক্ষ্য থাকবে আমার। মুহূর্ত দুয়েক নীরব রইল। ক্যাথি বলছিল কাল রাতে ওর নাকি খুব ভালো লেগেছে। আর সন্দেহ তো লাগুক না, ক্ষতি কি? পরম আগ্রহে বলল বাদ। গোছগাছে ব্যস্ত থাকবে ও। বলো কি, ও কি চলে যাবে নাকি? পাহাড় থেকে একটু ঘুরে আসবে আর কি। অপরজনের ভুরু মাথা ছুতে দেখলো ও। ভয়ের কিছু নেই, দল দলে বলে যাব আমরা। ক্যাথি যাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। তা তো হবেই, যে সাহসী মেয়ে। প্রশংসা জ্বলল বার্ডের কণ্ঠে। ল্যাডের খনির খোঁজে যাচ্ছ? ও বলে নাকি, ও বলে ওটা নাকি ওর। ওকে অল্প স্বল্প দিয়ে দেব, মুচকি হাসল জিম। আমি যেতে পারলে হতো, কিন্তু ব্যবসা ছেড়ে নড়ার উপায় কোথায়? মাঝে মাঝে মনে হয় ছেড়ে ছুড়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, বলল হগম্যান। হয়তো আমিই কিনে নেব এটা। হাঁসটিকে কেবিনে একাই পেল ডিউ। মোর আর অন্যরা গেছে ক্লেমে। নফলারও কারণটা ব্যাখ্যা করতে সময় নিল না ডিউ। তুমি চলো, আজই পেশ করলো, সব ঠিক মতোই এগোচ্ছে। তবে ওই চোরটার সঙ্গে আরও কিছুদিন তাল মেরে চলতে হবে আমাদের। আমি তো আছি, বলল পাঞ্চার। হগম্যানকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। শুনলাম হিককের খুনটা নাকি ওই করিয়েছে। সেটা খুবই সম্ভব। ও সময়টায় ডেনিস আর ম্যাককলকে একসঙ্গে দেখা গেছে। প্ল্যানটা জিমের, টাকা বার্ডের, আর আমার যা ধারণা, কথাটা সত্যি হলে ও আমার হাতে মরবে। দাঁতের ফাঁকে কথাগুলো এলো। বক্তার অপলক চোখ সাক্ষ্য দিল এর সত্যতার। রিগানের কথা মনে পড়ে গেল ডিউয়ের। করুণা হলো হগম্যানের জন্যে। আমার আপত্তি নেই, গম্ভীর স্বরে বলল। ইন্স, যাদের সঙ্গে কাজ করছো তারা ভালো লোক তো? নিশ্চয়। শোনা কেমন উঠছে? স্টেজ কোচের চালানের তুলনায় কিছুই না, হেসে বলল হ্যাসটি। সে আমি জানি, বলল ডিউ। এবার আমার প্রস্তাবটা শোনো। রকিং স্টোনে আমাদের সবার জন্য প্রচুর পরিমাণ মাল আছে। লোকগুলোকে ওখানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করতে বলো। সঙ্গে খাবার দাবার আর রাইফেল নিয়ে যেতে হবে। একদল গুন্ডা নিয়ে যাবে জিম, আর ওকে ঠকানো হয়েছে বুঝতে পারলে গোলমাল বাঁধিয়ে দেবে। সবার অলক্ষ্যে ক্লেমে চলে যেতে পারো তুমি। আমরা রওনা হওয়ার আগেই ফিরে আসতে পারবে। মোরের কি হবে? ও চাইলে আমাদের সঙ্গে যেতে পারে, তবে আমার ধারণা যাবে না, বলল বুড়ো, চোখে ধূর্ত ঝিলিক। তোমার কথা মতোই করব, প্রতিজ্ঞা করলো হ্যাসটি। ডিউ, হগম্যানকে কতদিন ধরে চেনো তুমি? তুমি যখন থেকে চেনো, তবে ওকে তোমার চেয়ে ভালো চিনি আমি, ব্যঙ্গাত্মক জবাব এলো। ওর নোংরা খেলাটা ধরে ফেলেছি আমি, বলে হারতে ওকে হবেই। কাজে লেগে পড়ো বাছা। শরীরটা টেনে টেনে চলে গেল। কাউবয় ক মুহূর্ত দাঁড়িয়ে থেকে একদৃষ্টে ওর অপসীয়মান অবয়বটি লক্ষ্য করল। ডিউয়ের কথাগুলো হগম্যানের কানে গেলে ভালো হতো। আজ আত্মসম্মানে বলিয়ান ভিন্ন এক ডিউকে দেখল সে। ঘোড়ায় চেপে ক্লেমে চলে গেল। যা ভেবেছিল প্রসপেক্টরের প্রস্তাবটি মহানন্দে লুফে নিল মাইনাররা। টাকার সাগরে ভাসছে না ওরা, কাজেই মনে প্রাণে অভিযাত্রী কর্মঠ লোকগুলো ঝুঁকি নিতে পেছোপা হবে না। হবে কেন? নভলারও যেতে চাইল। সাম্প্রতিক অভিজ্ঞতার পর ডেডুডে একা পড়ে থাকার কোনো ইচ্ছে ওর নেই। তুমি আসছো তো মোর? হ্যাস্টির প্রশ্ন। না, জবাব দিল। আমি এদের সঙ্গে থাকব। বিস্মিত হয়ে গেল পাঞ্চার। মেয়েরা যাচ্ছে কিন্তু।